দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ এন্ড বিউটিতে। আপনাদের সাথে আছি আমি মারিয়া শিমু। এই সময়টাতে কিন্তু আমরা যারা সৌন্দর্য সচেতন অথবা আমরা নিজেদেরকে নিয়ে একটু কনসিয়াস, তারা বেশ একটা ভোগান্তিতেই পড়ি। কারণ পলিউশন, হিট এবং এর সাথে সাথে আমাদের দৈনন্দিন জীবনের যেসব স্ট্রেসগুলো আছে সব কিছু মিলিয়ে স্কিন এবং হেয়ারের উপর বেশ এফেক্ট কিন্তু পড়ে। আমাদের যান্ত্রিক জীবনের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আমরা বেশ সতর্ক থাকার চেষ্টা করি। আর তাই এখন কোন বিষয়গুলো নিয়ে আমরা বেশ চিন্তিত অথবা এখন যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোর সলিউশন আসলে কি হতে পারে সেই বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো। এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমরা আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি ডার্মাটোলজিস্ট এবং কনসালটেন্ট, কন্টিনেন্টাল হসপিটাল এবং স্কিন ক্লিনিক ডক্টর নুরুসসাম আলুবাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপু কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। আপনাকে বেশ সুন্দর লাগছে আপু। আমি বলছিলাম শুরুতে যে আমাদের দেশের ওয়েদারটা আসলে এমন যে খুব বেশ কনফিউজিং। কখনো বৃষ্টি, কখনো দেখা যাচ্ছে অনেক বেশি গরম, এবং পলিউশন তো আছেই, সেই সাথে আমাদের লাইফস্টাইলও আছে। তো এই মুহূর্তে আসলে কোন সমস্যাগুলো নিয়ে আপনার কাছে বেশি পেশেন্টরা আসছে? এখন তো আসলে আমাদের খুবই এক্সট্রিম একটা ওয়েদার চলছে। কোনোদিন আমরা দেখছি যে অসম্ভব গরম, অলমোস্ট 35-36 ডিগ্রিতে চলে যাচ্ছে, আবার ফিলস লাইক 42 এন্ড মোর। হ্যাঁ, ট্রু। আর যেহেতু আমাদের হিউমিডিটি বেশি, গরম যতটুক থাকে আমাদের ঘামের পরিমাণটা কিন্তু আরও বেশি হয়। সো এটা একটা বিষয়। আবার আরেকদিন পরের দিনই দেখা যাচ্ছে মুষলধারে বৃষ্টি। সো এখন ওয়েদারের এই একদম বিপরীত ধর্মের জন্য প্রচুর পরিমাণে কিন্তু স্কিন ডিজিজ হচ্ছে। দেখা যাচ্ছে যে গরমের জন্য যেই জিনিসগুলো আমরা কমনলি জানি, ঘামাচি ওর ফাঙ্গাল ইনফেকশন ওর ফাঙ্গাল একনি, এগুলো হচ্ছে। আবার পরের দিনে দেখা যাচ্ছে বৃষ্টি, তো স্যাঁতস্যাঁতের জন্য আবার মাথায় খুশকি হচ্ছে, এবং ওই কারণেও আমাদের কাপড় চোপড় ঠিক মতো শুকাচ্ছে না, আবার ওখান থেকেও দেখা যাচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, এগুলো কিন্তু হচ্ছে। সো ওয়েদারের জন্য অ্যান্ড ওয়েদারের সাথে রিলেটেড স্কিন ডিজিজগুলো এই মুহূর্তে আমরা কিন্তু বেশি পাচ্ছি। আচ্ছা, মানে যেহেতু ভেরি আনপ্রেডিক্টেবল ওয়েদার এবং সেই সাথে হিউমিডিটি অনেক বেশি থাকে, সো এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসলে এখন বেশি আসছে। আপু, অ্যাকনির প্রবলেম কিন্তু আসলে এখন কম বেশি সবার মধ্যেই দেখা যায়। একটা সময় ছিল শুধুমাত্র টিনেজারদের একনিজ হবে, এগুলো আমরা মেনে নিতাম। কিন্তু এখন যে একনিগুলো হচ্ছে সেগুলো আসলে কোন প্যাটার্নটা আপনি বেশি পাচ্ছেন? টিনেজারদের একনি তো আপনি যেটা বললেন যে সব সময়ই ছিল, বিকজ এটা তো আসলে হরমোনাল চেঞ্জ, ছেলে বা মেয়েদের শরীরের অন্যান্য চেঞ্জের সাথে সাথে একনিও হয়। কিন্তু এখন যেটা যে টিনেজারদের একনির পরিমাণটাও বেড়ে গিয়েছে, প্লাস টিনেজ ছাড়াও একটু অ্যাডাল্ট একনিও কিন্তু এখন আমরা পাচ্ছি। দেখা যাচ্ছে বয়স 30-40 হয়ে যাচ্ছে কিন্তু একনি আছে। এটার পিছনে মেইন কারণ হচ্ছে, হ্যাঁ, একটা তো যে ওবেসিটির জন্য অনেক সময় হরমোনাল ইমব্যালেন্স বা কোনো গাইনির প্রবলেমের জন্য দেখা যায় যে হয়তো একনি হচ্ছে। বাট এটার থেকেও বড় বিষয় হচ্ছে যে আমরা কিন্তু না বুঝে না জেনে অনেক সময় আমাদের মুখে বা স্কিনে বা বডিতে অনেক ধরনের ডিফারেন্ট রং ফর্সাকারী জিনিসপত্র ইউজ করছি বা ডিফারেন্ট ট্রিটমেন্ট নিচ্ছি, হয়তো প্রপার স্কিন স্পেশালিস্টের কাছে, জি, নিজেরটা কনসাল্ট ট্রেন্ডের সাথে চলার জন্য আমরা ডিফারেন্ট প্রোডাক্টস ইউজ করছি, ওর হয়তো বা আমরা বিভিন্ন প্রসিডিউর নিচ্ছি। সো ওই কারণে কিন্তু একনি দেখা যাচ্ছে যে যেটা ছোটতে ছিল সেটা আস্তে আস্তে না সেরে গিয়ে উল্টা বেড়ে যাচ্ছে। আচ্ছা আপু, যেটা আপনি বলছিলেন যে এই ধরনের ক্রিম, আসলে রং ফর্সাকারী ক্রিম বা যেগুলোর মধ্যে অনেক স্টেরয়েড, মার্কারিজ এগুলো থাকে, সেগুলো যখন ইউজ করা হচ্ছে আমরা যেটা বুঝি যে এটা কিন্তু ফার্স্টে স্কিনের ব্যারিয়ারটা নষ্ট করে দেয়। সো একবার স্কিনের ব্যারিয়ারটা নষ্ট হয়ে গেলে সেটাকে আবার রিভার্স করা কি সম্ভব কিনা, বা এটা কত সময় সাপেক্ষ? দেখেন, এটা অবশ্যই অনেক সময় সাপেক্ষ। এটা আসলে নির্ভর করবে আপনার এইজের উপরে, প্লাস আপনি আসলে কতটা ক্ষতিকর জিনিসপত্র ইউজ করে ফেলেছেন। এক্ষেত্রে আসলে স্পেসিফিক টাইম বলা কিন্তু খুব মুশকিল। মানে আপনি যখন একটা জিনিস ব্যবহার করছেন, অ্যাকচুয়ালি আপনি তো নিজে বুঝতে পারেন নাই, তো তখন যে যা বলছে ওটা অ্যাপ্লাই করছেন, বা প্রপার স্কিন স্পেশালিস্ট না দেখিয়ে আপনি একটা জিনিস ব্যবহার করছেন। সো এটা মানে বলা খুবই মুশকিল, বাট অ্যাটলিস্ট 6 মান্থস তো 1 ইয়ার তো লেগেই যায় যে কোনো ড্যামেজ স্কিনকে যদি আমরা ঠিক করতে চাই। মানে স্কিন নষ্ট করা অনেক সহজ, কিন্তু আসলে সেটাকে রিপেয়ার করাটা বেশ কঠিন। আমাদের সামনে একটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। আমার বোধহয় লাইনটা কেটে গেছে। আমরা
আবারও চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গে যুক্ত হবে। দর্শক, আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে বা আপনারা যদি কিছু জানতে চান আমাদের ডক্টরের কাছ থেকে, আজকে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেখানে আপনারা ফোন দিলেই আমাদেরকে পাবেন এবং আপনাদের প্রশ্নটি করতে পারবেন। আপু, বলছিলাম স্কিন ব্যারিয়ার নিয়ে কথা, এবং স্কিন ব্যারিয়ারটা যদি নষ্ট হয়ে যায়, এছাড়া আরও বিভিন্ন কারণেও তো হতে পারে, মানে স্কিন ডিজিজ থাকে অনেক 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 সময়, এবং মানুষ যে উল্টাপাল্টা জিনিসপত্র ব্যবহার করে। আচ্ছা, আমাদের সঙ্গে আমার মনে হয় আমরা আরেকটা ফোন পেয়েছি, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার নাম বলে আপনার যেটি জানার সেটি জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি গুলশান থেকে ফেরদৌসী বলছি। শুভ সন্ধ্যা। দুজনকে অনেক সুন্দর লাগছে। শিমু তো আমাদের বরাবরই একদম খুবই পছন্দের একজন উপস্থাপিকা, সেই সাথে লোবাপুকে দেখে খুব ভালো লাগছে। তা আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে এই যে এখন যে আমরা একটা কোরবানির ঈদ গেল, সবাই কিন্তু আমরা খুব রেড মিট খাচ্ছি, অল্প হোক আর বেশি হোক, তাই না? এতে দেখা যাচ্ছে কি আমাদের বড় ছোট সবার মাঝে একটা কিন্তু মানে একটা অ্যালার্জির পরিমাণ বেড়ে যাচ্ছে, আমাদের স্কিনটা একটু ডাল হয়ে যাচ্ছে, স্কিনে একটা ছোট ছোট ফুসকুড়ি মতো হচ্ছে। তো এক্ষেত্রে আমরা আপার কি সাজেশন পেতে পারি? অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম এবং এই বিষয়টা নিয়ে খুবই সুন্দর একটা প্রশ্ন এসেছে। আপু, আমরা এই বিষয় নিয়ে অলরেডি কথা বলছিলাম যে আমরা এটা নিয়ে আসলে কথা বলতে চাই। সো অলরেডি যে প্রশ্ন চলে এসেছে, আমরা একটু শুনি। জি, আসলে ওই যে কথাটা ছিলাম যে এমন একটা সময় আমাদের কোরবানিটাও এসেছে, যেটার পরে আসলে এটা বাংলাদেশের ট্রেন্ড বা আসলে আমাদের ধর্মীয় রীতিনীতিও যেটা আছে যে একটু কিন্তু এই টাইমটাতে আমাদের রেড মিটটা খাওয়া হয়ে যায়, প্রচুর খাওয়া দাওয়া। হ্যাঁ, এন্ড প্রচুর খাওয়া দাওয়া, প্লাস হচ্ছে বিয়ে শাদী থাকে, দাওয়াত থাকে, সো আমরা চাইলেও কিন্তু অ্যাভয়েড করতে পারি না। নট অনলি আমি রেড মিট বলবো, দেখা যায় যে আমাদের চিংড়ি মাছ বা ওই ধরনের অ্যালার্জিক ফুডগুলো কিন্তু যেগুলো মানে হেভি ফুডগুলো। সো একে তো এখন একটা গরম চলছে, তার মধ্যে এই খাওয়া দাওয়ার কারণে প্রচুর অ্যালার্জিক রিয়াকশন নিয়ে কিন্তু স্পেশালি কোরবানি ঈদের পরে আমরা পেশেন্ট পাই। তো মোস্টলি যেটা হয় যে আর্টিকেরিয়া হয়, দেখা যায় পরপর কয়েকদিন গরুর মাংস বা খাসির মাংস এগুলো খাওয়ার কারণে, আবার ওই টাইমটাতে প্রচুর গরম পড়ার কারণে স্কিনের র্যাশের ব্যাপারটা কিন্তু হয়। সো আর্টিকেরিয়া কিন্তু আসলে বেশ অ্যালার্মিং একটা জিনিস। সব সময় কিন্তু শুধু যে স্কিনে এফেক্ট করে তা না, অনেক সময় কিন্তু শ্বাসনালীও এই কারণে ফুলে চেপে আসে অ্যালার্জির কারণে, এবং এমার্জেন্সি দেখা যায় পেশেন্টদেরকে হসপিটালাইজড হতে হয়। সো আমাদের আসলে খুব সাবধান থাকা উচিত ওই টাইমটাতে। অবশ্যই আমি যত তাড়াতাড়ি সম্ভব একজন স্কিন স্পেশালিস্টের পরামর্শ নিব। আর আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই খাওয়া দাওয়াটা আমাদের একটু বুঝে করতে হবে। একসাথে অতিরিক্ত রেডমিট খাওয়া বা আমাদের একটু ড্রেস আপের দিকে লক্ষ্য রাখতে হবে, বা খুব গরম পড়লে 2 বার গোসল করা, শরীরটাকে একটু ঠান্ডা রাখা, একদম ডিরেক্ট সানলাইটে না যাওয়া, এই বিষয়গুলো কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। হিটটাকে একটু কন্ট্রোল করতে হবে যে কোনোভাবেই। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি আপু, এসে আমরা বাকি আরো যা আমাদের জানবার আছে জানবো। দর্শক, ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দর্শক, আপনারা দেখছেন লাইফ অ্যান্ড বিউটি। আমরা আজ কথা বলছি স্কিন অ্যান্ড হেয়ার এর নানান সমস্যা নিয়ে। আপু, যেটা বলছিলাম যে অনেক সমস্যা হয়, অনেক ধরনের প্রবলেমস ফেস করতে হয়, সেগুলো সলিউশন নেওয়ার জন্য আমরা ডক্টরের কাছেও যাই। মূল যে সমস্যাটা, যেখান থেকে আসলে সমস্যাটার সৃষ্টি হয়, সেটা হচ্ছে রং ফর্সা করা। মানে আমাদের এশিয়ানদের যে স্কিন টোন, সেখানে আমরা বোধহয় একটু চাই যে আরেকটু গ্লোয়িং, আরেকটু যদি কিছু শেডস ফর্সা করা যেত। সো সেই জায়গাতে এখন জনপ্রিয় ট্রিটমেন্ট কি আছে একটু নিজেকে গ্লোয়িং দেখাবার জন্য, অথবা স্কিনের শেডটা একটু লাইট করবার জন্য? প্রথম কথাই আমি যেটা বলবো যে আমাদের এশিয়ানদের যে স্কিন টোন, এটা আসলে অনেক সুন্দর, কিন্তু আমরা হয়তো জিনিসটা একসেপ্ট করতে পারি না, বিকজ আমাদের স্কিন টোনে আসলে আমাদের ফেস কাটিং বা ওভারঅল যে সুন্দরটা, এটা কিন্তু আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মানুষজন অনেক জেলাস ফিল করে, রাইট? হ্যাঁ, এন্ড ওরা চায়, ওরা ট্যান হয় আমাদের এই টোনটা পাওয়ার জন্য, কিন্তু তবুও এমন কিন্তু হতে পারে না, মানে ডিফারেন্সিয়েট হয়ে যায়। না, অবশ্যই না। মানে আল্লাহর তরফ থেকে আমরা যে টোনটা পেয়েছি, এটা তো আপনি ওভাবে করে কখনোই ঠিক করতে পারবেন না। সো তারপরও আসলে মানুষের তো যেটা হয়, যার যেটা থাকে সেটার ব্যাপারে স্যাটিসফ্যাকশন আমাদের কমই থাকে। সো ওইটা একটা ইস্যু। সো আমি যেটা বলবো যে আসলে আমাদের যার যেটা রং, সেটাকে প্রপার ওয়েতে ক্লিনজিং, ময়শ্চারাইজ অ্যান্ড একটু সানব্লক ইউজ করা, যেন আমার টোনটা নষ্ট না হয়, এদিকে তো লক্ষ্য রাখতে হবে। তারপরে আমি যখনই বুঝতে পারবো যে আমার স্কিন একটা প্রবলেম হচ্ছে, সাপোজ অ্যাকনি বলি বা যে কোনো ধরনের প্রবলেম বা অ্যালার্জি বলি, আমাকে প্রপার স্পেশালিস্ট ডক্টরের সাথে কিন্তু তখন কনসাল্ট করতে হবে। হ্যাঁ, যে আমার প্রবলেমটা কেন হচ্ছে, কোথায় হচ্ছে, এবং সেটা প্রপার ট্রিটমেন্ট হতে হবে।
আমি নিজে নিজে কিন্তু কোনো কিছু ট্রাই করলে বা ওর কথা মতো কোনো কিছু করা যাবে না, এটা অনেক বড় ব্যাপার। বিকজ আমরা আগে যেটা বলছিলাম যে একবার কিন্তু ভুল হয়ে গেলে, ড্যামেজ হয়ে গেলে ওটা কিন্তু ফেরত আনা যায় না, ঠিক আছে? আর তারপরও যেটা বলবো যে হ্যাঁ, এখন আসলে অনেক আধুনিক যুগে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আসছে। সো যেমন আমি গ্লুটাথিয়ন ট্রিটমেন্টের কথা বলবো যদি আমি আইভি বলি, তাছাড়া টপিক্যাল ট্রিটমেন্ট যদি আমি বলি সেক্ষেত্রে এখন পিআরপি, মাইক্রোনিডলিং, এক্সোজোম এসেছে। এগুলোতে যেটা হয় কি, এগুলোতে আমাদের পিগমেন্টেশনগুলো একটু কমে। সো পিগমেন্টেশন যদি আমাদের কমে, ডেফিনেটলি আপনাকে তো ব্রাইট লাগবে। ডিফারেন্ট টাইপের ক্লিনিক্যাল ফেশিয়াল এসছে এখন, লাইক হাইড্রোফেশিয়ালের নাম আমরা সবাই জানি, বাট এখন কিন্তু এমফিউশন আসছে। হ্যাঁ, এমফিউশন আসছে, এটা আরো অ্যাডভান্স একটা ক্লিনিক্যাল ফেশিয়াল, যেটা আপনি প্রথমে যেটা বললেন, আমার নিজের একটা ক্লিনিক করেছে আমি, ক্লিনিকটার নাম হচ্ছে স্কিন। সো আমরা লেটেস্ট যে মেশিনটা এনেছি ওটা এমফিউশন। সো ওটাতেও কিন্তু আপনার অ্যান্টি এজিং এফেক্ট আছে, প্লাস অনেক ব্রাইটনিং হয়। আচ্ছা আপু, অনেকের একটা ধারণা থাকে যে আমি যখন লেজার ট্রিটমেন্ট করবো আর আমি ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে যখন কোনো একটা ট্রিটমেন্ট নিব, এটার রেজাল্ট আসলে ভেরি লং লাস্টিং হবে আর পার্মানেন্ট হবে। আসলে সেটা এক্সপেক্ট করাটা ঠিক কিনা? এটা তো আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। অবশ্যই আমরা তো আমাদের জায়গা থেকে চেষ্টা করি, কিন্তু হয় কি, জেনেটিক বলে একটা ব্যাপার থাকে। হ্যাঁ, সবাই অনেকে যেরকম ইজিলি, আপনি জাস্ট হয়তো 2 আওয়ার্স একটু বাইরে রোদে গেলেন অনেক ট্যান হয়ে যায়, অনেকে কিন্তু তা না, সবার স্কিন একরকম না। সো এক্সপেকটেশনটাও আমাদের একটু বাস্তব ধর্মীয় হতে হবে। হ্যাঁ, এটা বুঝতে হবে, এই যে একটা ফ্যাক্টর। হ্যাঁ, আমার 16 বছর বয়সে ট্রিটমেন্ট যতটা ভালো কাজ করবে, আমি 46-এ গিয়ে তো আমার সেটা কাজ করবে না। এরকম কিছু ইস্যু আছে, বাট অবশ্যই আপনি যদি প্রপার ট্রিটমেন্ট চুজ করতে পারেন অ্যান্ড প্রপার স্কিনের ডক্টরের পরামর্শ নিতে পারেন, হ্যাঁ, আমরা তো ভালো রেজাল্ট দেখি। আচ্ছা আপু, আমরা টপিক্যাল ইউজের কথা বললাম, ড্রিপের কথা বললাম, আরো বেশ জনপ্রিয় কিছু মানে সোশ্যাল ট্রেন্ডিং কিছু জিনিসপাতি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে সাপ্লিমেন্টস। এখন সাপ্লিমেন্টস কিন্তু বেশ জনপ্রিয়, এবং সাপ্লিমেন্টস বলতে অনেক ধরনের সাপ্লিমেন্টস এখন আছে। মানে এখন তো নাকি ঘুম থেকে শুরু করে একদম এনার্জেটিক থাকা পর্যন্ত সব ধরনের সাপ্লিমেন্টস অ্যাভেলেবল। তো এই যে নানান ধরনের সাপ্লিমেন্টস আমরা নিচ্ছি, এবং ম্যাক্সিমামই সাপ্লিমেন্টস দেখা যায় কিন্তু আমরা ইনফ্লুয়েন্সারদেরকে দেখে অথবা ছোট ছোট রিলস আসছে সেগুলো দেখে আমরা উদ্বুদ্ধ হয়ে নিজেরাই কিনে সেটা খাই। এই সাপ্লিমেন্টস এর বিষয়গুলো আমাদেরকে একটু ক্লিয়ার করবেন, কতখানি এফেক্টিভ, কোনো সাইড এফেক্ট আছে কিনা, এবং সেই সাথে এটা আসলে কতদিন কন্টিনিউ করা উচিত, প্রপার যে মেথডটা সেটা। জি, দেখেন, প্রথম কথা আমি যেটা বলবো যে সাপ্লিমেন্ট তো অবশ্যই খারাপ কিছু না। হ্যাঁ, সাপ্লিমেন্ট মানে কি, আমার পাশাপাশি একটা জিনিস চলবে উইথ প্রপার ফুড অ্যান্ড ডায়েট। সো প্রথম কথা হচ্ছে যে আমাকে আমার প্রপার ফুডটা ঠিক রাখতে হবে, এবং আমি যদি মনে করি যে না আমি রেগুলার ঠিকমতো খাই তো ভালো, আর আদারওয়াইজ আমি দরকার হলে একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নিব। সেই অনুযায়ী আমার মেইন ডায়েটটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, পাশাপাশি আমার কোনো কিছুতে ডেফিসিয়েন্সি আছে কিনা সেটা আইডেন্টিফাই করে আমি সাপ্লিমেন্ট নিব। কিন্তু এখন যেটা হয় যে ও ওমেগা 3 খাচ্ছে, ফিশ অয়েল খাচ্ছে, আর একজন ক্যালসিয়াম খাচ্ছে, তাই আমি খাচ্ছি। শুনছি যে এটা খেলে স্কিন ব্রাইট হয়, চুল ঘন হয়, এই জন্য আমি খাচ্ছি। আমরা তো মাঝে মাঝে এটাও করে জিজ্ঞেস করি, তোমাকে অনেক সুন্দর লাগছে, তুমি এখন কি কি খাচ্ছ, কি কি করছো, কি খাচ্ছো, রাইট, যে মনে হচ্ছে তুমি আরো ইয়াং হয়ে গেছো, তুমি কি কি খাচ্ছো। সো আসলে কি সেটা প্রপার ওয়ে? কারণ সবাই ইন্ডিভিজুয়াল মানুষ, ইন্ডিভিজুয়াল, রাইট? আল্লাহ সবাইকে একভাবে তৈরি করেনি। সো আমাদেরকে আমাদের ডেফিনেটলি ব্লাড টেস্ট তখন করতে হবে, করে দেখতে হবে যে কোন জিনিসটা এই মুহূর্তে আমার জন্য দরকার, এবং সেই অনুযায়ী আমার সাপ্লিমেন্টটা আমি খাবো। এটা দেখেন, নো অফেন্স, বাট জিমের ইনস্ট্রাক্টর বা আমি একটা ইউটিউব ভিডিও বা ইনস্টাগ্রাম দেখে তো আমার বডিতে একটা জিনিস আমি না জেনে এন্ট্রি করাচ্ছি, এটা আমি নিজেও জানি না যে আমার পরবর্তীতে কি হবে। আসলে তো এটা করা উচিত না। অ্যান্ড একই সাথে অতিরিক্ত আমি যদি ওরাল কিছু খাই, 5টা-7টা সাপ্লিমেন্ট, জিনিসগুলো তো আমার কিডনি দিয়েই পাস করবে। সো অবশ্যই আমার কিডনির উপর এফেক্ট হবে। সো যেটুক দরকার সেটুক সাপ্লিমেন্ট অবশ্যই ভালো, এবং সেটা আমার মনে হয় যে প্রপারলি কনসাল্ট করে কার কোনটা প্রয়োজন হচ্ছে সেটা। এটার সাথে আরেকটা বিষয় যেটা আসে সেটা হচ্ছে, আমরা গ্লুটাথায়োন নিয়ে কথা বলছিলাম। গ্লুটাথায়োনটা আমরা যেটা জানি প্রপার মেডিকেটেড ওয়ে হচ্ছে ড্রিপ হিসেবে নেওয়া, যেটা কিনা ডিরেক্ট ব্লাডের সাথে যায়। আমরা কিন্তু গ্লুটাথায়োনের এখন বেশ অনেক ধরনের সাপ্লিমেন্টস দেখতে পাই, ট্যাবলেট খাচ্ছে এক একজন, 4টা-5টা করে দিনে ডোজ নিচ্ছে, এবং সেই সঙ্গে আপনার
কোলাজেন আছে, কোলাজেন সাপ্লিমেন্ট, এই দুটো সাপ্লিমেন্ট সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি যে আমরা যদি ওরালি এই জিনিসগুলো খাই অথবা কনজিউম করি তাহলে কি এটার কোনো বেনিফিটস আমরা পাই কিনা? দেখ, কোলাজেন সাপ্লিমেন্টটা আসলে মোস্টলি ওরালি খাওয়া হয় সারা দুনিয়াতেই, তাই আপনি ওরাল ট্যাবলেটস পাওয়া যায় আর স্যাশে পাওয়া যায়, যেটা আপনি পাউডার ফর্মে, জি পাউডার ফর্মে, জি ওটা পানিতে গুলায় বা অন্য কোনো জুসের সাথে গুলায়। অনেকে দেখলাম জেল ফর্মেও খায় এবং বলে যে এটা সবথেকে বেশি এফেক্টিভ। দেখেন, এরকম কোথাও কিছু আমার মনে হয় না আছে যে এটা বেশি এফেক্টিভ বা ট্যাবলেটে। হ্যাঁ, ডেফিনেটলি আপনি যদি আইভি নেন মানে ড্রিপে নেন সেটার থেকে তো ট্যাবলেট অ্যাবজর্পশন হতে দেরি হয়, সো একটু তো কম এফেক্টিভ। হ্যাঁ, কিন্তু আসলে আস্তে আস্তে এফেক্ট হলেও বা খারাপ কি, এটা তো আমার আর্জেন্ট ট্রিটমেন্ট না, রাইট? সো গ্লুটাথিওন অবশ্যই বেশি কার্যকরী হচ্ছে আইভিটা, কজ ওটা ডিরেক্ট আপনার ব্লাডে যাচ্ছে। বাট গ্লুটাথিওনে মানুষ যেভাবে করে এটার হাইপ যে আমি গ্লুটাথিওন থেকে অনেক ফর্সা হব, অ্যাকচুয়ালি কিন্তু গ্লুটাথিওনের কাজটা ওইটা না। গ্লুটাথিওনের কাজটা হচ্ছে আমি অনেক এনার্জি বুস্ট হয় আমার, সো দেখা যায় যে অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ, এন্ড আমার বডি থেকে টক্সিনগুলো দূর হচ্ছে। তো স্বাভাবিকভাবেই যেদিন আপনি অনেক গুড ফিল করবেন, আপনাকে দেখলে একটু ব্রাইটও লাগবে, হ্যাঁ, সবাই আপনাকে বলবে যে আপনাকে সুন্দর লাগছে। সো হ্যাঁ, ওটা ব্রাইটনিংটা এটার একটা সেকেন্ড এফেক্ট, বাট আসলে এটা হেলথের জন্য খারাপ তো না, ভালো, বিকজ আপনার এনার্জি বুস্ট করবে। আমরা সারাদিন অনেক ব্যস্ত থাকি, সো গ্লুটাথিওন নিলে অ্যান্ড প্রপার আসলে অ্যাডভাইসে আপনাকে নিতে হবে, প্রপার হ্যান্ডে নিতে হবে যে কতটুকু দরকার, আপনার আদার্স কোনো সিস্টেমিক প্রবলেম আছে কিনা, আপনি ডায়াবেটিক কিনা বা থাইরয়েড, অনেক ইস্যু থাকে, এগুলো চেক করে তারপরে আসলে গ্লুটাথিওন বা অন্য যে কোনো সাপ্লিমেন্ট। সেটারও কি কোনো নির্দিষ্ট সময় আছে যে এরপরে বা এই সময়টার পরে আসলে আর খাওয়া উচিত না বা নেওয়া উচিত না বা একটা ব্রেক দেওয়া উচিত? দেখেন, এরকম আসলে তো স্পেসিফিক কোনো রুলস রেগুলেশনস নাই, মানে এটা তো একদম টিপিক্যাল কোনো মেডিসিন না, এটা আসলে পেশেন্টের ডিমান্ডের উপর ডিপেন্ড করে, সবার লাইফস্টাইল তো এক না, আর হচ্ছে ফুড হ্যাবিট এক না, সবার বয়স এক না। সো এটা আসলে ডক্টর কনসালটেশন করে পেশেন্ট ডক্টর দুজন যেই বিষয়টা রাইট মনে করবে বা পেশেন্টের ডিমান্ড অনুযায়ী ডক্টর এটা প্রেসক্রাইব করে। আচ্ছা আপু, আরেকটা বিষয় নিয়ে কনফিউশন আছে, সেটা হচ্ছে যে গ্লুটাথায়ন যে ড্রিপ, এটার প্রাইস কিন্তু এক এক জায়গায় এক এক রকম, এটা নিয়ে কিন্তু বেশ কনফিউশন অনেকের মধ্যে কাজ করে। অনেকে চিন্তা করে আমি কমে পাচ্ছি, আমি এখান থেকে কেন নিব না, কাজ তো সেম। আবার যারা একটু বেশি দামে নেয় তারা হয়তো বা চিন্তা করে যে না ঠিক আছে, এটার মধ্যে কোয়ালিটি আছে। সো এই যে প্রাইস যে ভ্যারি করে, সেটার কনফিউশনটা আসলে আপনি আমাদেরকে একটু দূর করবেন। দেখেন, প্রাইস জিনিসটা তো অবশ্যই ডিপেন্ড করবে যে এটার অরিজিন কোথায়, আই মিন কোথায় তৈরি হচ্ছে। হ্যাঁ, আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার ক্যারিং কস্টের দিকটাও তো আমাকে দেখতে হবে। সো আপনি যখনই একটা গুড, আপনি ইউরোপিয়ান কোনো যে কোনো মেডিসিনে, আমি শুধু গ্লুটাথিওনের কথা বলবো না, সাপোজ আপনি একটা ময়শ্চারাইজার ইউজ করছেন, আপনি আপনার পার্শ্ববর্তী দেশ থেকে যদি কোনো কিছু ইউজ করেন, সেটার আসলে কোয়ালিটি ভালো হলেও ওটার ক্যারিং কস্ট কিন্তু কম হয়। হ্যাঁ, সো ওটার প্রাইস তো একটু কম হবে। কিন্তু আপনি সাপোজ ইউরোপ থেকে, যেমন গ্লুটাথিওনের সাধারণত সুইসগুলো সবাই বলে যে সুইজারল্যান্ডের অরিজিন যেগুলো, এগুলো বেটার রেজাল্ট হয়। সো ওগুলোর তো ক্যারিং কস্টই অনেক, সো ওই ক্ষেত্রে ওটার কিন্তু প্রাইস বেশি থাকে। হ্যাঁ, আর হ্যাঁ, স্ট্রেংথেরও অনেক ব্যাপার আছে, কম স্ট্রেংথের হলে প্রাইস কম, বেশি স্ট্রেংথ হলে প্রাইস বেশি। আচ্ছা, মানে এই জিনিসগুলো আসলে ভ্যারি করে, জি। আচ্ছা আপু, হেয়ার ফল অনেক এখন, মেনস এন্ড উইমেনস বোথ দে আর সাফারিং ফ্রম হেয়ার ফলস। হেয়ার ফলস এর রিজনগুলো আসলে কি কি? প্রথমেই আমি যেটা বলবো যে হেয়ার ফলস তো অবশ্যই জেনেটিক কজ তো অবশ্যই থাকবে। আসলে চুলটা মানে অনেকটাই ডিপেন্ড করে আপনার ফ্যামিলি হিস্ট্রির উপর, আপনার প্যাটার্নাল বা ম্যাটার্নাল সাইডে চুলের হিস্ট্রিটা কেমন আছে চুল, সেটার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে। আপনি যতই চেষ্টা করেন, ফ্যামিলিতে যদি টাকের প্রবণতা থাকে, একটা সার্টেন এজের পর কিন্তু চুলটা একটু কমে যায়। হ্যাঁ, সো ওটা তো মানতেই হবে। আর দ্বিতীয়, এখনকার সময়ে যেটা আসলে খুব অ্যালার্মিং একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের চুলগুলো এখন পড়ে যাচ্ছে এক্সট্রিম ডায়েটের কারণে। আচ্ছা, এক্সট্রিম ডায়েট এন্ড সেটা মানে একদম কমপ্লিটলি প্রপার ওয়েতে ডায়েটটা হচ্ছে না। স্কিনেও বেশ কিছু ঝামেলা হয়ে থাকে, কিন্তু খুব ড্রাস্টিকলি আসলে কঠিন কোনো ডায়েটে যায়। হ্যাঁ, সেটাই, স্কিনেও সেম ব্যাপার দেখা যায়। আপনি ডার্কনিং এর কথা বললেন বা ড্রাইনেসের কথা বললেন, আপনি নিজে সারাদিন একটা মিল খাচ্ছেন, একদম ওয়াটার ফাস্টিং করতেছে মানুষ, টোটালি কার্বোহাইড্রেট বাদ দিচ্ছে বা রাইস একদমই বাদ দিচ্ছে, কিন্তু আপনি স্ট্যান্ডার্ড কোনো ডায়েট চার্ট যদি দেখেন, অ্যাটলিস্ট আমার যতটুকু নলেজ
যে আমাদের দেশে অনেক ভালো ভালো ডায়েটিশিয়ান কিন্তু আছেন, অবশ্যই। সো তাদের ডায়েটে কিন্তু কোনো সময় তারা উল্টা বলে যে দিনে 5 বার খাবেন 6 বার খাবেন, বাট বুঝে, মানে তাদের যেটা প্রপার Portionটা control করে। পোর্শনটা কন্ট্রোল করা বা ইনগ্রেডিয়েন্টটা চেক করা। সো এইসবের এক্সট্রিম ডায়েটের এফেক্টে কিন্তু আসলে চুল অনেক পরে, প্লাস স্কিনও অনেক ড্রাই অনেক হয়। ড্যামেজ হয়। আপু আমরা একটু কিছু মিথস অ্যান্ড ফ্যাক্টস নিয়েও কথা বলতে চাই। অয়েলি ফুড কি অ্যাকচুয়ালি একনি ট্রিগার করে কিনা? না, একদমই না। এরকম আসলে ফুডের সাথে একনির কোনো সম্পর্ক নাই, যেটা ট্রু। কিন্তু এখন হচ্ছে কি যে এখানে কিছু বিষয় আছে, যেমন এখনকার ইয়াং জেনারেশনকে দেখা গেল একটা পেশেন্ট আসলো, হ্যাঁ, 12 ইয়ার্স 16 ইয়ার্স, বলতে হয় এই জিনিসটা, মানে আমি নিজে জানি যে না সম্পর্ক নাই, কিন্তু এটা বলা যাবে না। তার কারণ হচ্ছে যে এখনকার বাচ্চারা অলওয়েজ জাঙ্ক ফুড খেতে চায়। এখন আমরা যদি নো বলে দেই পেশেন্টের সামনে, তাহলে ওই বাচ্চাগুলো কিন্তু আর কোনো শাকসবজি মাছ খাবে না, Right. তারা পিজা বার্গার ওর ওই জাঙ্ক ফুডের ব্যাপারে বেশি আরো বেশি spoil হয়ে যাবে। বাট আসলে কোনো বই খাতাতে ডিরেক্ট কিন্তু এরকম লেখা নাই। হ্যাঁ হ্যাঁ, তবে হ্যাঁ, আপনি ভালো খাবার খেলে স্কিন তো ইমপ্রুভ করবে, মানে সেটার সঙ্গে তো অবশ্যই একটা সম্পর্ক আছে। অবশ্যই আছে। হ্যাঁ, একনি হলে অনেকে বলে যে পানি খাওয়া বেশি করে, তাহলে ইট উইল কিওর। অ্যাকচুয়ালি হয় কিনা? অবশ্যই। হ্যাঁ, পানি তো আসলে আমাদের হাইড্রেশন। হ্যাঁ, সো যে কোনো ডিজিজের ক্ষেত্রেই, যে কোনো স্কিন ডিজিজের ক্ষেত্রে আপনি পানি খেলে তো স্কিনের গ্রোথ ভালো হবে, তাই না? বিকজ পানিটা কি, যে আমাদের প্রত্যেকটা মানে বডির প্রত্যেকটা সেলে তো পানি আছে। সো আপনি যদি প্রত্যেকটা সেলকে হাইড্রেট করেন, অবশ্যই সেল গ্রোথ ভালো হবে। সো একনি যদি হয়ও, স্পটসগুলো তাড়াতাড়ি যাবে। আচ্ছা আপু, হেয়ার অয়েল কি, আপনি কিছুক্ষণ আগে যেটা বলেন জেনেটিক বাল্ডনেস অথবা যেই অ্যালোপেশিয়াটা হয়, হেয়ার অয়েল কি আসলে এটা কিওর করতে পারে কিনা? হেয়ার অয়েল আপনি মানে চুল পড়ার ক্ষেত্রে বলছেন? আচ্ছা, চুল পড়ার ক্ষেত্রে যেটা যে না, তেলের কোনো উপকারিতা আসলে চুলের উপরে নাই। হ্যাঁ, হেয়ার অয়েলে যেটা হয় মেইনলি আপনার চুলটা ময়শ্চারাইজ করে। আচ্ছা, জাস্ট ময়শ্চারাইজ করে, কিন্তু গোড়াতে কোনো গুড বা ব্যাড এফেক্ট হেয়ার অয়েলের নাই। আচ্ছা, সেক্ষেত্রে জেনেটিক অ্যালোপেশিয়া যেটা, সেটা কি রিভার্স করা যায় কিনা আপু, যে কোনো ট্রিটমেন্টের মাধ্যমে? ট্রিটমেন্টের মাধ্যমে হ্যাঁ, অবশ্যই। আমরা যদি পিআরপি করি বা এক্সোজোম করি, এই জিনিসগুলোতে অবশ্যই তো হেয়ার গ্রোথ ভালো হবে। আচ্ছা, বাট হ্যাঁ, পুরোপুরি হয়তো না, অ্যাটলিস্ট 40-50% তো ইমপ্রুভ করবে। আচ্ছা, আমাদের চুল যখন ড্যামেজ হয়ে যায় তখন আমরা অ্যাকচুয়ালি সেটাকে ব্লেম করি যে হয়তো আমরা এক্সেস হিট ইউজ করছি আর কালার ইউজ করছি। তো কালার অ্যান্ড হিট অ্যান্ড আরও যেই জিনিসগুলো আছে সেগুলো তো আসলে চুল কতখানি ড্যামেজ হয়? দেখেন, এটার বিষয়ে আমি বলবো যে যে কোনো কেমিক্যালে তো আসলে আমাদের চুল, হেয়ার বা স্কিন ড্যামেজ হবেই। বাট এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই একটু চুলের গোড়াটা স্কিপ করে, আসলে এখন তো যুগের সাথেও একটু চলতে হয়। হ্যাঁ, সো একদম হেয়ার কালার করবেন না বা কোনো মানে কোনো হাইলাইটস করবেন না, এভাবে বলবো না। হ্যাঁ, না করলে তো অবশ্যই ভালো, বাট করলেও যেন আমরা একটু রুটটা স্কিপ করে করি, তাহলে হ্যাঁ চুলের হয়তো পার্মানেন্ট ড্যামেজটা হয় না। আপু, ন্যাচারাল রেমেডিজ আর অলওয়েজ সেফ, এটা কতটুকু সত্যি? এটা আসলে এই যুগে আমি মনে করি সত্যি না। কারণ কি, এখন কি কোনো কিছুই আমরা ন্যাচারাল পাই? মানে দেখেন, এখন আপনি আম কিনেন বা হয়তো বা আপনি যে কোনো হ্যাঁ ফ্রুটস কেনেন, সবাই কিন্তু এটা বলে যে আগের মতো ওই টেস্ট নাই বা অনেক দিন রেখে দিলেও নষ্ট হয় না। সেটা একটা কলার কথা বল, স্পেশালি আম্মুরা এটা বলে যে আগে আমরা মানে একদিন একটা কলা রেখে দিলে কলাটা কালো হয়ে যেত, এখন 15 দিনেও সেটা নষ্ট হয় না। মানে এত বেশি প্রিজারভেটিভ অথবা এক্স্যাক্টলি। সো ন্যাচারাল জিনিসগুলো এখন আসলে না, আমরা তো ন্যাচারালি পাচ্ছি না। সো আর তাছাড়া সব ন্যাচারাল জিনিসই যে আপনার জন্য স্যুট করবে সেটা কিন্তু না। সো অ্যালার্জিক রিঅ্যাকশনও তো হতে পারে। রাইট আপু, শেষ একটা জিনিস জানতে চাই, এখন বেশ হাইপ হচ্ছে কোরিয়ান স্কিন প্রোডাক্টস। কোরিয়ান স্কিন প্রোডাক্টস আসলে আমাদের জন্য সেফ কতটুকু? দেখেন, নো অফেন্স, বাট কোরিয়ান জিনিস তো অ্যাকচুয়ালি তো মানে কোরিয়া তো অবশ্যই একটা অ্যাডভান্স কান্ট্রি, রাইট? ওরা তো উন্নত দেশ, কিন্তু হতে পারে যে কোরিয়ান জিনিস আমাদের দেশে মোস্টলি মানুষের নেগেটিভ রিভিউই থাকে, কারণ মেবি ওদের সাথে আমাদের ওয়েদার, আমাদের লাইফস্টাইল, ফুড হ্যাবিট সব কিছুতেই কিন্তু একদম 100% পার্থক্য, মানে পুরো বিপরীত। এটা একটা বিষয়। সো সেক্ষেত্রে কোরিয়ান জিনিস কিন্তু মোস্টলি স্যুট করে না। আর আরেকটা ইস্যু আমি বলবো, আমরা কি আদৌ অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট এখানে পর্যন্ত পাচ্ছি? সো ওইটা কি আমরা আসলে ভেরিফাই করতে পারছি?
ওই জায়গাটাতে আমাদের আসলে হ্যাঁ, করতে হবে। আপু জি। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আজকে যে বিষয়গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করলাম, আমার মনে হচ্ছে আমার দর্শকরা উপকৃত হবেন তার মাধ্যমে। আপনার জন্য অনেক শুভকামনা রইল লাইফ অ্যান্ড বিউটির পক্ষ থেকে, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ আপু। ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি, আবারও আগামী পর্বে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে বিষয়টা বারবারই বলা হচ্ছে যে অনেক বেশি গরম বাইরে এবং সবকিছু মিলিয়ে ওয়েদারটাও বেশ ভালো না, তো নিজেদের যত্ন নেবেন এবং সেই সঙ্গে পরিবারের যারা বয়স্ক এবং যারা বাচ্চা রয়েছেন তাদেরও যত্ন নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।